ডাইমেনশনে 2 ডাইমেনশন পেজে নিয়ে আসতে পারি। দ্যাট ইজ স্টেরিওগ্রাফিক প্রজেকশন। এখানে তিনটা একাধিক স্টেপ আছে। আমাদের প্রথমে ক্রিস্টালের প্লেন গুলো থেকে পোল তৈরি করতে হয়, পোল থেকে স্টেরিওগ্রাফিক প্রজেকশন তৈরি করতে হয়। এখানে তুমি যে ছবিটা দেখতে পাচ্ছ, তোমরা যদি দেখো, এটা একটা বেসিক ক্রিস্টাল, এটা একটা বেসিক ক্রিস্টাল। তোমার যেটা বলছিলাম, দেখো এখানে 100 এই যে সেন্টার, এখানে 100 দেখছো, 100 আছে। বা এদিক থেকে যদি যাই, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে 010, এটা 001, 01 বার 0001 বার। এবং ভেতরের সবগুলো হচ্ছে মাঝের প্লেন গুলো, এগুলো সবগুলো প্লেনকে আইডেন্টিফাই করা যায়। আমরা সিম্পলিফাইড ছবিও দেখবো আরো। তো এভাবে আনলে আমরা ক্রিস্টালের সবগুলো পয়েন্টকে নিয়ে আসতে পারি, রাইট? ক্রিস্টালের সবগুলো পয়েন্টকে নিয়ে আসতে পারি। দেখাই তোমাদের আবারও, আগেও দেখাচ্ছিলাম অবশ্য। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে টিএম ডিফ্রাকশন প্যাটার্ন। তোমাদের বলছিলাম না কোন প্লেন থেকে ডিফ্রাকশন হবে, কোন প্লেন থেকে হবে না। আচ্ছা, ওই জিনিসগুলো কোন প্লেনে ডিফ্রাকশন আসতেছে, কোন প্লেনে আসতেছে না, ডিফ্রাকশন প্যাটার্ন একটা থেকে একটা ডিসটেন্স কত, এদের অ্যাঙ্গুলার ডিস্ট্রিবিউশন কেমন, রিং আছে কিনা, এই যে রিং আছে এখানে, এই যে রিং হয়ে গেছে, এগুলোর উপর ডিপেন্ড করে আমরা আইডেন্টিফাই করতে পারি, ম্যাটেরিয়ালকে অ্যানালাইজ করতে পারি, ম্যাটেরিয়াল কত পার্সেন্ট ক্রিস্টালিটি সেটা বের করতে পারি। একটা ম্যাটেরিয়াল ক্রিস্টালাইজেশনের পরে সেটাকে 100%, 80%, 70%, কত পার্সেন্ট ক্রিস্টালিটি, ম্যাটেরিয়ালের মধ্যে কোনো ডিরেকশনাল গ্রোথ আছে কিনা, সে 001 বরাবর গ্রোথ করেছে কিনা, সেটা থিন ফিল্ম কিনা, ন্যানো পার্টিকেল, এনি সর্ট অফ অ্যানালাইসিস আমরা করতে পারি। সেজন্য আমাকে জানতে হবে যে এই কাগজের উপরে, এই 2D ডাইমেনশনের উপরে কোন পয়েন্টটা কি ইন্ডিকেট করে, তাই না? কোন পয়েন্টটা কি ইন্ডিকেট করে, আমরা যদি সেই পয়েন্টগুলো না বুঝি, আমরা সিমেট্রি করতে পারবো না, আমরা এই ধরনের ডিফ্রাকশন চিনতে পারবো না। কারণ দেখো, এটা একটা 2D স্ক্রিন, এই 2D স্ক্রিনের উপরে দেখো মাত্র 2 ন্যানোমিটার, দেখছো? অনলি 2 ন্যানোমিটার স্কেল, এটা হচ্ছে 2 ন্যানোমিটার, তার মানে এই সেন্টার হচ্ছে ম্যাক্সিমাম 5 ন্যানোমিটার লাইক দ্যাট। সো আমাদের এটা বুঝতে হলে আমাদেরকে বুঝতে হবে যে এই প্লেন গুলাকে আমরা কিভাবে এখানে স্টাডি করি। বোঝা যাচ্ছে এটার ইমপ্লিকেশন, এটা কোথায় অ্যাপ্লিকেশনটা আমাদের জানতে হবে, কোন প্লেনটাকে আমরা কোন জায়গায় কিভাবে নিয়ে আসতে পারি, কিভাবে বুঝবো যে কোন ডটটা কোন পয়েন্টের জন্য, আমরা মেজার করব, মেজার করে দেখবো। ঠিক আমরা সোলার সিস্টেম নিয়ে যখন স্টাডি করি, তখন এই ধরনের স্টাডি থাকে যে আর্থ থেকে একটা সার্টেন ডিস্টেন্স, সার্টেন অ্যাঙ্গুলার ডিস্টেন্সে কোথায় কোন ইগুলো কাজ করে, এখানে ঠিক সেম হবে, সেন্টার থেকে তোমার প্রত্যেকটা অ্যাঙ্গুলার ডিস্টেন্স সেম। সো দিস স্ট্রাকচার, এটা লুকস মেসি, বাট আমরা এটা বুঝতে যদি পারি, নট দ্যাট ডিফিকাল্ট। কোরিলেট করতে পারলে আমরা সবগুলো পয়েন্ট আইডেন্টিফাই করতে পারবো, আমরা নিজেরাই সবগুলো পয়েন্ট ড্র করতে পারবো যদি সিস্টেম বুঝতে পারি। সো স্টেরিওগ্রাফিক প্রজেকশনে আমরা শুরুতে যদি বলি, angular relationship among crystal faces, angular relationship of 100 এবং 1/00, কি বলতো অ্যাঙ্গুলার রিলেশনশিপটা? 180 বেসিক্যালি না, প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি, প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল প্যারালাল প্লেন যেহেতু। সো angular relationship among crystal faces, crystal edges, জোন মানে কি বলতো? জোন, 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 জেরো এনি, জোন মানে কি? জোন বলতে কি বোঝায়? এটা কি কোনো পয়েন্ট বুঝাচ্ছি স্যার? জি স্যার, এই যে জোনের কথা বলা হচ্ছে, জোন বলেছিলাম না যে একই অনেকগুলো প্লেনের যদি একটা ডিরেকশনকে কমনলি শেয়ার করে, তাহলে আমরা জেড অ্যাক্সিস, এটা 100, 110 এই প্লেনগুলোকে শেয়ার করে, তাই না? সো সেভাবে জোনের কথা বলা হচ্ছে। এই যে জোন, জোন অ্যাক্সিস যেগুলো আছে, এদের মধ্যে লিনিয়ার ডিরেকশন
অ্যাঙ্গুলার রিলেশন যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদেরকে ক্রিস্টালোগ্রাফিক স্টিওগ্রাফিক প্রজেকশনে আসতে হবে। তারপর সিমেট্রি এলিমেন্ট, আমরা সিমেট্রি পড়বো যখন দেখবা যে কিছু কিছু সিমেট্রি এলিমেন্ট স্টিওগ্রাফিক প্রজেকশন থেকে পড়া অনেক ইজি হয়। যেমন দেখো আমরা যদি বলি যে এটা হচ্ছে 100 প্লেন, তাহলে এটা রাইট। আবার এটা যদি হয় তোমার 101 সরি 010, এটা হবে 0 1/0। এটা ক্রিস্টালোগ্রাফিক প্রজেকশন। এখানে দেখলেই বোঝা যাচ্ছে না যে এটা যে 4-fold সিমেট্রি দিচ্ছে প্রত্যেকটা 90 ডিগ্রি। ঠিক আছে, একটা ক্রিস্টালের ভিতরে থাকা অবস্থায় সিমেট্রি সহজে অ্যানালাইজ করা যায় না ক্রিটিক্যাল প্লেনগুলোর জন্য। যখন ছবিতে নিয়ে আসবে এখানে বোঝা যাচ্ছে যে একটা যে 4-fold দিচ্ছে, বোঝা যায় 4-fold বোঝা যায়। কিন্তু আমরা যদি এখানে যাই, দেখো এখানে যদি যাই তাহলে দেখো এখন আমরা এখান থেকে দেখতে পাই যে মনে করো একটা ডিফারেন্ট প্লেন নেই, যেমন 102 তে না যাই, এখান থেকে ইজি দেখছি একটা, যেমন এটা নিয়ে বলি 011 011 বার 0 1/1 বার এবং 0 1/1, এই চারটা 4-fold সিমেট্রি দেয়, যেগুলো তুমি নর্মাল অবস্থায় বুঝতেই পারবা না যদি এখানে না আসে। স্টিওগ্রাফিক প্রজেকশন তাহলে বুঝতে পারবা না যে কে কত ফোল্ড সিমেট্রি দিবে। এখানে 2-fold সিমেট্রি আছে, এখানে 2-fold সিমেট্রি আছে। সো এই জিনিসগুলো বুঝতে হলে আমাদের অবশ্যই 2-dimensional প্রজেকশন আনতে হবে। If they are stored in a mathematical term, they are often difficult to comprehend and to manipulate. আমরা সিমেট্রি যখন স্টাডি করি দুইটা ওয়ে আছে। আমরা জিওমেট্রিক্যাল মেথড ফলো করি, আমরা ছবি ড্র করি জিওমেট্রি, আমরা সিমেট্রি বুঝি। ফিজিক্স স্টুডেন্টরা গ্রুপ থিওরি বলে এটাকে, ওরা ম্যাথমেটিক্যালি সিমেট্রিকে প্রেজেন্ট করে এবং ম্যাথমেটিক্সের মাধ্যমে ওরা সিমেট্রি নিয়ে আলোচনা করে। আমাদের ক্রিস্টালোগ্রাফির জন্য এটা খুব কাজের না, কমপ্লিকেটেড, মাচ মোর কমপ্লিকেটেড। সেখানে বলা হচ্ছে ম্যাথমেটিক্যালি আমরা এগুলোকে আলোচনা করতে পারি বিভিন্ন কন্ডিশন ইকুয়েশন দিয়ে, কিন্তু সেখানে বোঝা বেশ মুশকিল। এই কারণে আমরা ম্যাথমেটিক্যাল টার্ম ইউজ না করে, গ্রুপ থিওরি ইউজ না করে আমরা জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচে যাই এবং আমরা এই স্টিওগ্রাফিক প্রজেকশন করে প্লেনগুলোকে নিয়ে আলোচনা করি। Frequently, we are more interested in this angular relationship than in any other aspect of the crystal. এই লাইনটার মানে কি? এই লাইনটার মানে হলো আমাদের ক্রিস্টালোগ্রাফিতে খুব বেশি কাজে লাগে প্লেনগুলোর অ্যাঙ্গুলার ডিসটেন্স নিয়ে। যেমন তোমাদেরকে আমি এক্সআরডি প্যাটার্নটা দেখিয়েছি, ওখানে দেখেছো তোমরা যে একটা সার্টেন অ্যাঙ্গেল পরপর প্লেনগুলো আসতেছে, রাইট? তাই না? সিম্পল কিউবের ক্ষেত্রে টানা আসতেছে, 7 নাম্বারটা মিসিং আছে। বিসির ক্ষেত্রে পরপর সবগুলো একই ডিস্টেন্সে আছে। তো ওখানে আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে অবশ্যই সবগুলো রিলেশন কি অ্যাঙ্গুলার। আমরা থিটার এগেইনস্টে প্লেন প্লট করেছি, তাই না? মনে হচ্ছে থিটার এগেইনস্টে। তো থিটার এগেইনস্টে প্লট করার মানে হলো আমি যদি অ্যাঙ্গুলার ডিসটেন্স জানতে পারি তাহলেই কিন্তু ক্রিস্টালকে আলোচনা করা যায়, ক্রিস্টালকে স্টাডি করা যায়। আমি জানি যে 100 প্লেন থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে একটা, তোমাদেরকে টিএম এর ডিফ্লেকশন দেখালাম, ওখানে তুমি কোন প্লেনটা কিরকম কি দিয়ে বুঝবা? অনলি অ্যাঙ্গুলার ডিসটেন্স দিয়ে। বোঝা যাচ্ছে? প্রত্যেকটা প্লেনের অ্যাঙ্গুলার ডিসটেন্স স্পেসিফিক। ফলে অ্যাঙ্গুলার ডিসটেন্স যদি জানা থাকে তাহলে ক্রিস্টালকে আইডেন্টিফাই করা যায়। আমরা জানি যে 100 সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে কোন প্লেনটা আছে, 123 প্লেন কত অ্যাঙ্গেল করছে, 323 প্লেন কত অ্যাঙ্গেল করছে, ডিটেইল জানি। সো অ্যাঙ্গুলার রিলেশনটা দরকার, এবং সেই অ্যাঙ্গুলার রিলেশন মেজার করা সবচেয়ে ইজি হয়ে হচ্ছে স্টিওগ্রাফিক প্রজেকশন। আমি যদি তোমাকে বলি যে ফর এক্সাম্পল 111 এর সাথে 110 কত ডিগ্রি অ্যাঙ্গেল করে, দেখো তো 111 এর সাথে 110 অ্যাঙ্গেল কত? 45 ডিগ্রি। 45 ডিগ্রি। হ্যাঁ, আমরা যদি বলি 331 এর সাথে 110 ডিগ্রি অ্যাঙ্গেল কত? 22.5। তার মানে এনি অ্যাঙ্গেল এখান থেকে মেজার করতে পারবা, কিন্তু তোমরা কিন্তু ক্রিস্টাল থেকে অ্যাঙ্গেল মেজার করতে পারবা না। বুঝে গেছো? তো ক্রিস্টাল থেকে এত ইজিলি অ্যাঙ্গেল মেজার করা যায় না। তোমাকে যেটা করতে হবে অ্যাঙ্গেল ক্রিস্টালটাকে এমন ভাবে বের করে আনতে হবে। খেয়াল করো, আমরা তো 110 আর 111 কোনটা জানি, তাই না? 110 মানে কোন প্লেনটা? আচ্ছা, এই অ্যাঙ্গেলটা তুমি খালি চোখে বুঝবাই না। হ্যাঁ, আমরা যদি 001 এর সাথে 001 এর সাথে মানে জেড অ্যাক্সিস এর সাথে আমরা যদি কোন প্লেনটাকে দেখছি। আচ্ছা, আমি 100 এর সাথে 110 যদি দেখি, এটা বেসিক্যালি 100 প্লেন, একই কথা। 001 এটার সাথে 110 না, এটা ডিভাইড করা যাবে না। 011 আসবে। 001 হচ্ছে জেড অ্যাক্সিস,
তাহলে 110 কোথায় আছে? 110 ড্র করা হয়নি না, জেড অ্যাক্সিস ড্র করছে। সো 001 হচ্ছে জেড অ্যাক্সিস, আর 011 ওখানে ইন্টারসেক্ট করছে y এবং z কে, y এবং z। এই প্লেনটা কোনটা বুঝতে পারতেছো? 011 x কে ইন্টারসেপ্ট করে নাই, জি স্যার। হচ্ছে x এর প্যারালাল। আমরা যদি এভাবে কিউবটাকে চিন্তা করি, ড্র করি আমরা যদি বলি যে এটা হচ্ছে জেড অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তাহলে 011 আমি এটাই দেখলাম। 011 ছিল না? জি স্যার। 011 011 কোথায় ইন্টারসেক্ট করবে? ওয়াই আর জেড কে, এক্স এর প্যারালাল হবে, তাহলে এই প্লেনটা, তাই না? এটা 011 প্লেন না? জি স্যার। আর এই প্লেনটা কত? উপরেরটা 001, 001 মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 45 45। 45। সো তোমাকে এমন ভাবে এটা আনতে হবে, দেখো 001 এর সাথে 011 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল 45। সো এমন ভাবে জিনিসটা ক্রিয়েট করতে হবে যাতে ছবিটা এমন ভাবে তৈরি করতে হবে যাতে এই এই ছবিটা তোলার সময় যেন অ্যাঙ্গেল চেঞ্জ না হয়ে যায়। একটা জিনিস দেখো, তোমরা যদি দুইজন দাঁড়ায় থাকো, সামনে একজন দাঁড়িয়ে যদি টর্চ লাইটের আলাদা অন্ধকার রুমে, দুইজনের একটা শ্যাডো পড়বে পেছনে ওয়ালে, রাইট? ওয়াল যত পেছনে যাবে অথবা তোমরা সামনে আসবা পেছনে যাবা, তত কিন্তু তোমাদের স্পট দুটার শ্যাডো দুটার ডিসটেন্স বাড়বে কমবে, কিন্তু অ্যাঙ্গুলার ডিসটেন্স কিন্তু একই থাকবে। বোঝা যাচ্ছে? তোমরা যদি লাইট গুলোর কথা চিন্তা করো, যেগুলো সাইডে পারফোরেটেড, ভেতরে লাইটটা যখন যায় পারফোরেটেড কারণে ওই শ্যাডো গুলো কোথায় পড়ে? আমাদের রুফে গিয়ে পড়ে। রুমের হাইট যদি কম হয় শ্যাডো গুলো কাছাকাছি থাকবে, রুমের হাইট যদি বেশি হয় শ্যাডো গুলো দূরে দূরে চলে যাবে, কিন্তু তাদের অ্যাঙ্গেল কিন্তু একই থাকবে। বোঝা যাচ্ছে? তো সেই কনসেপ্টটাকে আমরা কাজে লাগাই, যে কারণে আমাদের অ্যাঙ্গুলার কোনো ডিস্টরশন হয় না। স্ট্রিপ অফ পজিশন সময় অ্যাঙ্গুলার কোনো ডিস্টরশন হবে না, সেটাই বলা হচ্ছে। সো we need a kind of drawing on which the angle between planes can be accurately measured. ক্রিস্টালের মধ্যে ঠিক যে অ্যাঙ্গেলে থাকবে সেই অ্যাঙ্গেলেই যাবে। এখন ম্যাপের মতো তুমি যতই বড় করো না কেন, ম্যাপকে তুমি যতই ছোট বা বড় করে প্রিন্ট করো, তাদের মধ্যবর্তী ডিসটেন্স কিন্তু চেঞ্জ হয় না। মেজারমেন্ট which will permit graphical solution of problems involving such angle. Graphical solution আমরা বলেছি আমরা গ্রাফিক্যাল মেথড অ্যাপ্রোচ ফলো করি, not the group theory. So the stereographic projection permits the mapping of crystallographic planes and directions in 2 dimensions in a convenient and straightforward manner. That's very simple. The real value of the method is attained when it is possible to visualize crystallographic features directly in terms of their stereographic projection. Real value আনা যায় তখন তোমাকে according to scale করতে হবে, সেটা যদি আমরা নাও যাই তাহলে আমরা কি করতে পারবো? The nature of stereographic projection, আচ্ছা আমরা বলছি stereographic projection চ্যাপ্টারের নাম, এখন আমরা যাচ্ছি রেফারেন্স স্ফিয়ার। আচ্ছা আমরা বলেছি যে ক্রিস্টালের প্লেনকে প্রথমে পোল হিসেবে ক্রিয়েট করতে হয় রেফারেন্স স্ফিয়ারের উপর, তারপর সেখান থেকে স্টেরিওগ্রাফিক প্রজেকশন। সো দ্য ফার্স্ট স্টেপ ইজ রেফারেন্স স্ফিয়ার। রেফারেন্স স্ফিয়ার বলতে কি বোঝায়? The nature of stereographic projection of a crystal is easily understood if the crystal is assumed to be very small and to be located exactly at the center of the sphere. So we'll think about such a sphere where there is a small cube at the center of the sphere that is very small crystal, and this sphere is called the reference sphere. Crystal থাকবে reference sphere center. Crystal planes within the crystal can be represented by a set of plane normal radiating from some one point in the crystal. আমরা জানি একটা প্লেনকে দুই ভাবে রিপ্রেজেন্ট করা যায়, একটা হচ্ছে সেই প্লেন দিয়ে, একটা হচ্ছে প্লেনের পারপেন্ডিকুলার ডিরেকশন দিয়ে, রাইট? তোমাদের থার্ড ইয়ারে ক্লাসে জিজ্ঞেস করা হয়েছিল যে একটা প্লেন কিভাবে ইন্ডিকেট করা যায়, প্লেনের রেঞ্জে একজন অ্যান্সার করতে পারেনি। সো 100 প্লেন এবং 100 ডিরেকশন হচ্ছে পারপেন্ডিকুলার। সো ক্রিস্টালোগ্রাফিতে আমরা 100 ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যেরকম 100 প্লেনকে ইন্ডিকেট করতে পারি, আমরা 100 ডিরেকশন দিয়েও 100 প্লেনকে উল্লেখ করতে
পারি, কারণ 100 ডিরেকশন হচ্ছে 100 প্লেনের পারপেন্ডিকুলার, HKL ডিরেকশন হচ্ছে HKL প্লেনের পারপেন্ডিকুলার যদি ইন্ডেক্সগুলো একই থাকে। সো ডিরেকশন দিয়ে একটা প্লেনকে প্রেজেন্ট করা যায়, রাইট? যদি ডিরেকশন দিয়ে একটা প্লেনকে প্রেজেন্ট করা যায়, তাহলে আমরা যে কোনো সময় প্লেনের উপর পারপেন্ডিকুলার ড্র করে বলতে পারি যে ওই ডিরেকশনটা একটা প্লেন ইন্ডিকেট করছে। সেজন্যই বলা হচ্ছে a set of plane normal মানে পারপেন্ডিকুলার radiating from some one point within the crystal দিয়ে আমরা a set of plane কে প্রেজেন্ট করতে পারি। This is because the orientation of any plane in a crystal can also be represented by the inclination of the normal to the plane relative to some reference plane। আমরা একটা প্লেনের উপর যদি পারপেন্ডিকুলার ড্র করি, সেই লাইনটার ইনক্লাইনেশন, সেই লাইনটা কোন বরাবর আছে ইন্ডিকেশন অ্যাঙ্গেল, সেটাই ইন্ডিকেট করবে ওই প্লেনটা কোথায়। If a reference sphere is now described about this point, the plane normal will intersect the surface of the sphere in a set of points. This is called pole. Array of pole on the sphere forming a pole figure represent the orientation of the crystal plane without indicating the size and shape. তার মানে কি বোঝাতে চাচ্ছি, এই যে 100 প্লেন, আমি একদম সেন্টার থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম নরমাল, তাহলে কি এটা মিডল দিয়ে যাবে না একদম প্লেনের? জি স্যার। এটা হচ্ছে 100 ডিরেকশন। এই 100 ডিরেকশন দিয়ে আমি 100 প্লেনকে রিপ্লেস করতে পারি, কারণ আমরা জানি যে একটা প্লেন এবং তার পারপেন্ডিকুলার একই রকম ভাবে একটা প্লেনকে রিপ্রেজেন্ট করে। সো এটা যদি 100 হয়, এই পয়েন্টটা হবে কত? 1/00। আর তোমার জন্য আমি এভাবে ড্র করছি 0 1/0 0 1 0, এটা হচ্ছে 0 0 1 0 0 1 বার। এই ছবিটা বুঝতে কারো কোনো সমস্যা হচ্ছে? থ্রিডিতে বুঝতে পারছো কোনটা কোন অ্যাঙ্গেলে আছে, রাইট? আমাদের এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস। এখানে এক্স এবং জেড অ্যাক্সিস হচ্ছে কম্পিউটার স্ক্রিনের প্লেনে আছে, ওয়াই অ্যাক্সিস ইজ পারপেন্ডিকুলার টু দ্য স্ক্রিন অফ দা কম্পিউটার স্ক্রিন। কারো কোনো কোশ্চেন আছে? আমি কিন্তু 2 উইকে এই ক্লাস শেষ করে দিয়ে তোমাদের ডিটেইল ভাইবা নিব সবার, সেই ভাইবা থেকে আমি বুঝতে পারবো তোমরা কি কতটুকু বুঝছো। সো ভেরি কেয়ারফুল। স্যার একটা কোয়েশ্চেন ছিল। বলো। আচ্ছা স্যার, আপনি যে আগের দিন পড়াইছিলেন যে মানে লাইট দিলে একটা প্রজেকশন পাবো, এলিপস হবে, ওইটা স্যার সার্কুলার হওয়ার কথা না? ওটা সার্কুলার হওয়ার কথা কি না? জি স্যার, এক্স্যাক্টলি যখন লাইট সার্কেলের এটা গ্রেড সার্কেল বলে। হ্যাঁ, গ্রেড সার্কেলের জন্য করলে সার্কুলার হবে, গ্রেড সার্কেলের জন্য সার্কুলার হবে। এই প্লেনটা সার্কুলার হবে। এলিপস কখন হবে জানো? কখন বলেছি, স্যার? তুমি যে কোশ্চেনটা করছো আমি তোমার অ্যানসারটা দিচ্ছি। আমি বুঝছি তোমার কোশ্চেনটা। তোমার কথা হচ্ছে আমি এখান থেকে যখন শ্যাডো ফেলি তখন তো এই 4টা পয়েন্টের ডিসটেন্স সেম, রাইট? ইয়েস স্যার, এক্স্যাক্টলি। সেই কারণে আচ্ছা, এখন তুমি চিন্তা করো, আমি যদি এই প্লেনগুলোকে না ফেলে আমি যদি এই অ্যাঙ্গেলটাকে একটু ঘুরে ধরি, তখন কিন্তু এলিপস হয়ে যাবে। তখন এলিপস হয়ে যাবে, রাইট রাইট। হ্যাঁ, তবে আমরা যদি গ্রেড সার্কেলকে পারপেন্ডিকুলারলি বসাই সেটা এলিপস হবে না, সেটা সার্কেল হবে, রাইট? আচ্ছা, এখন আমরা কিন্তু সুবিধার জন্য অলওয়েজ ভার্টিক্যালটাকেই নিব। আমরা এমন ভাবে প্লেন রাখবো যেন এটা এই প্লেনের প্যারালাল হয়, সরি মানে এই পয়েন্ট যেন এটা পারপেন্ডিকুলার হয়, এবং এই প্লেন যেন আমাদের প্রজেকশন স্ক্রিনের প্যারালাল হয়, তাহলে কিন্তু আমাদের এলিপস না হয় আমরা সার্কেল পাবো। স্যার এই আমরা যাব স্ফিয়ারের রেডিয়াস কত হবে? এনিথিং, কিছু যায় আসে না। এটা একটু আগে বললাম, যেটা যদি একটা লাইটের শেড হইতো, মাঝখানে একটা বাল্ব থাকতো, এই শেডটা যদি পারফোরেটেড হতো, আমরা যে লাইট ইউজ করি, সেই লাইটের আলোগুলো আমাদের রুফে গিয়ে পড়ে। এই এই গোলকটাকে তুমি ছোট করো বড় করো কিচ্ছু যায় আসে না। কিসে ডিফারেন্স হবে? শ্যাডো গুলোর অ্যাঙ্গুলার ডিসটেন্সের ডিফারেন্স হবে, আর কিচ্ছু হবে না, রাইট? অ্যাঙ্গুলার ডিসটেন্স কি কম বেশি হবে? অ্যাঙ্গুলার ডিসটেন্স কম বেশি হবে না। তুমি তুমি এই স্ফিয়ারটা যত বড় করি আঁকো না কেন, 001 এবং 011 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল 45 ডিগ্রি থাকবে, কোনোদিন চেঞ্জ হবে না। সো সাইজ ইজ ইম্যাটেরিয়াল। এই 4টা প্লেন কি বুঝতেছো? 110 1/10 1/1/0 1/1/0, কারণ কি প্লেনগুলো সব ডায়াগোনাল প্লেন, তাই না? সো ডায়াগোনাল প্লেনের পারপেন্ডিকুলার এদিকে যাবে। এটা বুঝো কিনা দেখো তো। আমাদের 8টা 111 প্লেন থাকে ভেতরে, তাই না? 8টা 111, এই 111 প্লেনগুলো আসলে একটা অক্টাহেড্রালের সারফেসের মতো বিহেভ করে। সেখান থেকে আমি যে বোঝানোর সুবিধার্থে ড্র করছি না, যে কিউব থেকে এই 8টা পারপেন্ডিকুলার ড্র করা যেতে পারে। সো এভাবে করে আমরা কি স্ফিয়ারের উপর অসংখ্য পয়েন্ট পাবো, রাইট? এবং খেয়াল করো, আমি এটা যদি 110 হয়, এটা 1/1/0, এটা 1/1/0 হলে এটা 1/10, জাস্ট অপোজিট দিকে কিন্তু আরেকটা পয়েন্ট আছে। এভাবে করে আমরা পোলগুলো ক্রিয়েট করতে পারি। পোল নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে?
পোল বুঝতে কার কোনো সমস্যা আছে? আচ্ছা, আমরা এখন ট্রেসে চলে যাব। ট্রেস বলতে কি বোঝায়? পোল ছাড়া প্লেনকে আমরা আরেকভাবে ইন্ডিকেট করতে পারি উইথ দ্য হেল্প অফ দিস রেফারেন্স স্ফিয়ার। আচ্ছা, এই যে 100 এবং 01/0 মধ্যবর্তী অ্যাঙ্গেল কত বলো তো? আচ্ছা, এই প্লেনটা কত? এই প্লেনটা 001 প্লেন না উপরেরটা? জি স্যার 001 এর সাথে 100 প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। আচ্ছা, আমরা কি ধরে নিতে পারি যে ক্রিস্টাল যদি খুবই ছোট হয় বোঝার সুবিধার্থে 001 এবং 100 দুইটাই সেন্টার দিয়ে যাচ্ছে? যদি ধরে নেই তাহলে এই সার্কেলটা, এই যে একটা, এটাকে একটা প্লেন চিন্তা করো, এই প্লেনটাকে কি আমরা 100 প্লেন ধরতে পারি? এই প্লেনটাকে 100 প্লেনের এক্সটেনশন ধরতে পারি? এটা যদি 100 প্লেনের এক্সটেনশন হয় তাহলে এই প্লেনটা কি আমাদের 001 প্লেনের এক্সটেনশন? আরেকবার একটু বলেন স্যার। এই যে শ্যাডো প্লেনটা দেখতে পাচ্ছ না এখানে একটা, জি স্যার এই প্লেনটা কি আমরা এটা তো এই প্লেনটা কি এই শ্যাডোটা কি পারপেন্ডিকুলার টু কম্পিউটার স্ক্রিন না? জি স্যার যদি তাই হয় এটা কি আমরা 100 প্লেন বলতে পারি না? এই জিনিসটাকে, এই পুরো প্লেনটাকে 100 প্লেনের এক্সটেনশন বলতে পারি না? জি স্যার, বুঝতে পারছি স্যার। এটা 10, কারণ এটা হচ্ছে জেড অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তাহলে ওয়াই আর জেড অ্যাক্সিস কে মিলে যে প্লেন পাওয়া যায় সেটা 100 প্লেন। ঠিক সেম ভাবে এই প্লেনটা কি? এই প্লেনটা হচ্ছে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস নিয়ে তৈরি, তার মানে কি এটা জেড প্লেন না? 001 প্লেন। স্যার যে ডাইরেকশন গুলো আঁকা হয়েছে এগুলো যদি স্যার সেন্টার দিয়ে যায় স্যার, তাহলে স্যার এইটা তো মানে যেভাবে ড্র করা হয়েছে মনে হচ্ছে মাঝখান দিয়ে যেতেছে, মানে 100 এক্স অ্যাক্সিস কে অনেক কাট করছে, এটা তো বোঝা যায় না। বুঝিনি, আবার বলো। মানে স্যার এখানে যে ডাইরেকশন 6টা আঁকা হয়েছে স্যার প্লেনগুলোর উপর পারপেন্ডিকুলার, এই ডাইরেকশন গুলো যদি বলতেছেন স্যার একটা পয়েন্ট দিয়ে যাবে, যে আমরা ইমাজিন করলাম প্লেনগুলো তুমি দেখো 100 প্লেন এর তো নির্দিষ্ট লোকেশন নাই, তুমি ডানে বামে যেদিকে ঠেলো শুধু 100 নাকি? তুমি টাইলসের মতো চিন্তা করো, এই 100 প্লেনটাকে তুমি এখানে প্লেস করো আর এখানে প্লেস করো, 00 তে প্লেস করো, শুধু 100। তার অ্যাঙ্গেল চেঞ্জ না করা পর্যন্ত সে 100 থাকবে। জি স্যার সুতরাং কোনো সমস্যা তো কথা না। মানে এই ছবিটা দেখো, তাহলে বুঝো কিনা? বুঝবা না, আরো বুঝবা না তাহলে। জি স্যার বুঝতে পারছি স্যার। হ্যাঁ ঠিক আছে। জি স্যার হ্যাঁ, আমরা প্লেনটাকে সরাতে পারি ইচ্ছা মতো, মানে তুমি অ্যাঙ্গেলটা বাইরে মেজার না করে, আমরা চাচ্ছি ইয়েতে মেজার করার জন্য, ভেতরে নিয়ে মেজার করার জন্য আর কি। কোন ছবিটা থেকে দেখালাম এখান থেকে। সো এখানে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে তুমি যদি, আমি এখান থেকে দেখাই, তুমি যদি এই প্লেনটা, এই উপরের প্লেনটা 001 প্লেনটা চিন্তা করো, এই 001 প্লেনটাকে তুমি অনেক এক্সটেন্ড করো, এটা কি স্ফিয়ারকে একটা বৃত্ত বরাবর, সার্কেল বরাবর ইন্টারসেক্ট করবে না? জি স্যার। জি স্যার হ্যাঁ, যে কোনো প্লেনকে আমরা যদি প্লেনগুলো সব ধরে সেন্টারে আছে অ্যাঙ্গেল বোঝার জন্য তো প্লেনকে উঠানামা করলে কোনো সমস্যা নাই, রাইট? হ্যাঁ, যদি অ্যাঙ্গুলার ডিসটেন্স যদি আমি সেম রাখি, এই প্লেনটাকে এক্সটেন্ড করলে একটা সার্কেল পাওয়া যাবে। এই সার্কেলটাকে আমরা বলবো ট্রেস অফ 001 প্লেন। ট্রেস অফ 001 প্লেন, তার মানে ক্রিস্টালের প্লেনটাকে যদি বড় করা হতো তাহলে সে স্ফিয়ারটাকে এই বরাবর কাট করতো। এটাকে আমরা ট্রেস অফ 001। একটা অরেঞ্জে তোমার হাতে একটা অরেঞ্জ দিয়ে আমি যদি 6টা পয়েন্ট ইন্ডিকেট করে দেই, যেটা হচ্ছে এক্স অ্যাক্সিস এর এন্ড, এটা মাইনাস এক্স অ্যাক্সিস, এটা মাইনাস ওয়াই, এটা প্লাস ওয়াই, এটা প্লাস জেড, মাইনাস জেড। একটা অরেঞ্জের সারফেসে আমি যদি 6টা ডট দেওয়ার পরে একটা সার্কেল ড্র করে দেই, তুমি কি বলতে পারবা যে ওটা কোন প্লেনের ট্রেস? বিশেষ আমি যদি বলি তোমাকে 110 প্লেনের ট্রেস আঁকো, তাহলে আঁকতে পারবা না? বোঝা গেছে নাকি না? বুঝতে পারছি স্যার। আমি যদি তোমাকে অরেঞ্জ দিয়ে দেই, অরেঞ্জের মধ্যে চিহ্ন দিয়ে দিলাম, যেটা এক্স অ্যাক্সিস এর এন্ড, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর এন্ড, এটা হচ্ছে জেড অ্যাক্সিস এর এন্ড, পিছনেও জেড অ্যাক্সিস এর এন্ড, তাহলে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস এর এন্ড, রাইট? আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর এন্ড। সো আমি যদি এখন তোমাকে বলি 110 ট্রেস কি হবে, তুমি 110 বরাবর অরেঞ্জটাকে কাটো, তাহলে কি তোমাকে এই বরাবর ছুরি দিয়ে রাখতে হবে না? এটা যদি এক্স অ্যাক্সিস আর এটা যদি ওয়াই অ্যাক্সিস হয় অরেঞ্জের ভিতরে, তাহলে অরেঞ্জের ভিতরে 110টাই বরাবর থাকবে। আমি যদি ছুরি দিয়ে কেটে ফেলি এইভাবে কোনাকুনি করে এই দুটো ডটের মাঝখান দিয়ে, তাহলে এই যে গোল দাগটা এই বরাবর যে
এটা হচ্ছে সার্কেলটা, এটাকে আমরা কি বলবো 110 প্লেনের ট্রেস, বোঝা যাচ্ছে? যদি বলি 100 প্লেন বরাবর কাটো তাহলে তোমাকে এই বরাবর কাটতে হবে আনসার। যদি বলি 010 বরাবর কাটো তাহলে তোমাকে আনসারটা এইভাবে কাটতে হবে। এটা হচ্ছে 110 বরাবর কাটানো, বোঝা গেছে? তোমরা ডাব কাটে কিভাবে দেখছো? এভাবে স্লাইস করে করে কাটে যে সেন্টার থেকে, সেটাকে আমরা বলতে পারি 111 প্লেনের ট্রেস বরাবর কাটা হচ্ছে। অক্টাহেড্রালের মতো করে কাটা হয় ডাব, তাই না? বুঝতেছো সবাই? জি স্যার, বুঝতে পারছি। তো সেক্ষেত্রে আমরা তাহলে একটা প্লেনকে দেখো, এটা একটা ছোট প্লেন, দেখো এটা কোন প্লেন বলো তো? এইটা যদি 100 প্লেন হয় 001, তাহলে আরেকটা প্লেন কত হবে? প্রথমটাকে যদি 001 বলি, আরেকটাকে দেখতে কোন প্লেন মনে হচ্ছে বলো তো? একটা যদি 001 ধরি, তার সাথে আলফা অ্যাঙ্গেলে যেটা আছে কোন প্লেন হতে পারে প্রবাবল? 110 110 বা 011, একটু আগে ড্র করছিলাম যেটা, জেড এর সাথে যদি 45 ডিগ্রি করে রাখছে, একই প্যাকেজ একই গ্রুপ, বাট 011, রাইট? তো দেখো দুইটা প্লেনকে আমরা সেন্টার দিয়ে ড্র করলাম। এখন দেখো দুইটা প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 45। দুইটা প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত রাখতে? এখন এই দুইটা প্লেনকে যদি আমি এক্সটেন্ড করি তাহলে কি এই দুইটা সার্কেল পাবো না? একটার জন্য এসি সার্কেল পাবো আর একটার জন্য এই সার্কেলটা পাবো, রাইট? জি স্যার, পাবো স্যার। মানে প্লেন গুলোকে যদি বড় করি তাহলে সে যেখানে কাট করবে সেটাকে বলবো আমরা ট্রেস। তাহলে এখন তুমি দুইটা প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল মাপা আর এই দুইটার মধ্যবর্তী এই যে আলফা মাপা, একই কথা না? একই কথা। একই কথা। এগুলো বিভিন্ন কারণে আমাদের স্টাডিতে এক একটা এক জায়গায় কাজে লাগে, কিন্তু সবগুলোই শিখতে হবে। আবার এই দুইটার উপর যদি লম্ব টানি তাহলে দেখো লম্ব দুইটা সারফেসের উপরে ইন্টারসেক্ট করবে, তাই না? এখন এই দুইটা পয়েন্ট দিয়ে একটা গ্রেড সার্কেল বোঝো? একটা গোলকের বা একটা গ্লোবের উপর তুমি যদি সবচেয়ে বড় ডায়ামিটারের যে সার্কেলটা ড্র করতে পারো, যেটাকে আমরা কি বলি ব্যাসার্ধ করে তোমরা যে কাটো, তাহলে সেই গোলকের যে ইয়েটা গ্রেড সার্কেল বলে, এটাকে সবচেয়ে বড় ডায়ামিটার। এই P1 এবং P2 যে কোনো দুটো পয়েন্ট দিয়ে আমরা সবচেয়ে বড় সার্কেল ড্র করতে পারি। সেই সার্কেলের উপর অ্যাঙ্গেল মেজার করতে পারবো না? তোমরা গ্লোবে দেখছো কিভাবে অ্যাঙ্গেল মেজার করে। তুমি ছোট অ্যাঙ্গেল দিয়ে কিন্তু মেজার করতে পারবা না, রাইট? ছোট অ্যাঙ্গেল দিয়ে পারবা? ছোট অ্যাঙ্গেল দিয়ে পারবা? ছোট অ্যাঙ্গেল বলতে পারো। না ছোট অ্যাঙ্গেল না, ছোট সার্কেলের কথা বলছি। গ্রেড সার্কেল, এটা একটা গ্রেড সার্কেল, এটা ডায়ামিটার সবচেয়ে বড়। আচ্ছা, তো যে দুটো পয়েন্ট ইন্টারসেক্ট করবে গ্লোবের উপর, স্বাভাবিকভাবে তুমি যদি একটা সার্কেল ড্র করে 360 ডিগ্রিতে ভাগ করে ফেলো সার্কেলটা, তাহলে P1 এবং P2 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল মাপতে পারবা না? জি স্যার, এই যে স্যার দ্রাঘিমাংশ যেভাবে মাপা। হ্যাঁ, রাইট, ওভাবে দ্রাঘিমাংশ যেভাবে মাপে। তার মানে কি আমরা ক্রিস্টালের মধ্যে ছিল ছোট্ট প্লেন ছিল, সেই প্লেনগুলোকে আমরা ট্রেস হিসেবে নিলাম, ট্রেসের উপর পারপেন্ডিকুলার ড্র করলাম, নরমাল ড্র করলাম। এখন স্ফিয়ারের গায়ে দ্রাঘিমার করতে করে আমি আলফা মাপতে পারি। তাহলে দেখো এখানেও আলফা যায়, এখানেও আলফা তা, এখানেও আলফা তা, নরমালের মধ্যবর্তী আলফা, এখানেও আলফা। এখন আমরা ধীরে ধীরে একটা স্ফিয়ারের উপর চলে আসলাম। স্টিরিওগ্রাফিক প্রজেকশনে গিয়ে এই স্ফিয়ারের উপরটা কি আমরা এই আলফাটা কি আমরা কি করব পরবর্তীতে দেখাবো যে এই আলফাটা কি আমরা আস্তে আস্তে প্লট করে এখানে নিয়ে আসবো আলফা। বোঝা গেছে? এখানে তার মানে এই পয়েন্টটাকে যেটা লাইট দিয়ে এখানে লাইট বসে এই দুটো পয়েন্টকে আমরা স্ক্রিনের উপর নিয়ে আসবো। এরপর সেখানে গিয়ে আমরা আবার অ্যাঙ্গেল মেজার করবো এরকম একটা গ্লোবের নেটওয়ার্ক দিয়ে। দেখো 2D এর উপর এটা ঘুরে ঘুরে আমি যে কোনো জায়গায় যে কোনো পয়েন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে পারবো। তার মানে আমি এখন যখন এই ছবিতে চলে আসবো আমি ওই নেটটা বসাই দিলে যে কোনোটার মধ্যবর্তী অ্যাঙ্গেল মাপতে পারবো। তুমি কিন্তু 203 এবং 20 বলতো 203 আর 213 অ্যাঙ্গেল কি মাপতে পারবে কিভাবে? এই যেরকম একটা সার্কেল আগে ড্র করতে হবে 203 আর 213 ড্র করার পরে তুমি বুঝতে পারবা 203 এবং 213 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, রাইট? তোমাকে 203 কে একটা দ্রাঘিমা রেখার উপর ফেলতে হবে, নাহলে তো অ্যাঙ্গেল মাপতে পারবে না, তুমি স্কেল দিয়ে মাপতে পারবে না, তোমার রেখাটা ধরতে হবে। তো আমরা সেখানে পড়ে যাবো। তো এখন পর্যন্ত আমরা যে স্টেপগুলো দেখলাম, আমরা ক্রিস্টালের প্লেন থেকে ট্রেস তৈরি করেছি, ট্রেস থেকে আমরা এই মোমেন্টে রেফারেন্স স্ফিয়ারের সারফেসে আসছে। আমাদের নেক্সট স্টেপ হবে রেফারেন্স স্ফিয়ারের সারফেস থেকে P1 P2 কে স্টিরিওগ্রাফিক প্রজেকশন, তার মানে প্লেনে নিয়ে যাবা, তারপর প্লেন স্টাডি করা। আমরা এখন পর্যন্ত কিন্তু রেফারেন্স স্ফিয়ারে আছি, আমরা রেফারেন্স স্ফিয়ারটি আজকে শুরু করব, স্টিরিওগ্রাফে যাব না। In practice, it is usually more convenient to measure angle on a flat sheet of paper rather than on a surface of a sphere. একটা স্ফিয়ারের উপর অ্যাঙ্গেল মাপা কঠিন,
সে তুলনায় একটা ফ্ল্যাট পেজে নিয়ে আসলে অ্যাঙ্গেলটা মাপা সোজা। এই কারণে আমরা স্টোকাস্টিক প্রজেকশনে চিন্তা করি। The stochastic projection is one of the method by which the sphere may be mapped without distorting the angular relation between the plane or pole. প্লেন এবং পোলগুলোর মধ্যবর্তী লিনিয়ার অ্যাঙ্গুলার ডিসটেন্সকে চেঞ্জ না করে আমরা এটার প্রজেকশন নিতে চাচ্ছি। The stochastic projection is made by placing a plane of projection normal to the end of any chosen diameter of the sphere and using the other end of the diameter as a point of projection. কি বলছে যে আমরা একটা ডায়ামিটার নিব, নিয়ে এক পয়েন্টে একটা স্ক্রিন বসাবো আর আরেক পয়েন্টে লাইট বসাবো, বসিয়ে আমরা লাইট দিয়ে এই পোলগুলোকে, পোল এখন যে ডটগুলো আমরা পাচ্ছি সার্কেলের উপর যে পয়েন্ট সেগুলো একটা পোল, এই পোলগুলোকে আমরা রেডিয়েট করে এখানে আনবো। Here the projection plane is normal to the diameter AB and the projection is made from the point B. এখানে বি পয়েন্ট কোনটা, বি পয়েন্ট থেকে প্রজেকশন ফেলা হচ্ছে, এ বি পারপেন্ডিকুলার হচ্ছে স্ক্রিন। ঠিক তেমন ভাবে এই স্ক্রিনটাকে তুমি বি পয়েন্টে রেখে এ থেকে লাইট দিতে পারো। আমরা পরে দেখবো যে এই প্লেনটাকে তুমি যদি আরো দূরে নিয়ে যাও কি হবে বলতো, এই প্লেনটাকে যত দূরে নিব অ্যাঙ্গুলার ডিসটেন্স মানে পয়েন্টগুলো তত ছড়ায় আসবে, রাইট, স্প্রেড করবে। আমরা এরপরে আরেকটা জিনিস দেখবো যে এই পয়েন্ট থেকে না নিয়ে তুমি চাইলে এই প্লেনটাকে একদম এই বরাবর বসাইতে পারো, এই যে NWSE এটার উপর বসাইতে পারো। তার কিছু সুবিধা অসুবিধা আছে। কি সুবিধা আছে? আচ্ছা আমরা এটা কি একটু দেখার চেষ্টা করি তো। আচ্ছা বলো তো, এই যে প্লেনটা দেখতেছো এটা বুঝতেছো যেখানে কিছু আছে কিনা দেখি, আর দরকার নেই কিছু। এখানে একটু দেখো, আমরা আজকে এটা দেখবো না, জাস্ট একটু বলি। এখানে যখন লাইট দেওয়া হয় n এর প্রজেকশন n প্রাইম না, জি স্যার, e এর প্রজেকশন e প্রাইম, w প্রজেকশন w প্রাইম, s এর প্রজেকশন s প্রাইম। এখন বলো তুমি কোন সাইডের পোলগুলোকে এই সার্কেলের ভিতরে আনতে পারো? এটাকে বেসিক সার্কেল বলে। আমাদের এটা কি একটা বড় সার্কেল না, গ্রেট সার্কেল না? এটা কিন্তু গ্রেট সার্কেল। গ্রেট সার্কেল মানে সবচেয়ে বড়টা। গ্রেট সার্কেলের যে প্রজেকশন তার নাম হচ্ছে বেসিক সার্কেল। এখানে চলে আসলে এটাকে আমরা বেসিক সার্কেল বলবো, স্টিলগ্রাফিক প্রজেকশনের উপর। গ্রেট সার্কেলের প্রজেকশনকে বেসিক সার্কেল বলে। এখন বলো এই বেসিক সার্কেলের ভিতর কোন পোলগুলোর প্রজেকশন পাবা, রাইট হেমিস্ফিয়ার না লেফট হেমিস্ফিয়ার? রাইট রাইট পাবা না, রাইট পাবা না, লেফটটা পাবা, লেফটেরটা। যেমন লেফট হেমিস্ফিয়ারে যদি পি পয়েন্ট থাকে তাহলে তুমি ড্র করলে পি প্রাইমটা এখানে আসবে, রাইট হেমিস্ফিয়ারের প্রত্যেকটা পয়েন্ট তোমার এই শীটের বাইরে চলে যাবে। মানে স্যার লাইট সোর্সের বিপরীতে যেটা আছে সেটাই হবে। হ্যাঁ, লাইট সোর্সের পাশেরটাকে আনতে পারবা না, লাইট সোর্সের পাশেরটাকে আনতে পারবে না। লাইট সোর্সের পাশেরটাকে আনতে গেলে কি হবে, কারণ এই n এর প্রজেকশনই হচ্ছে n প্রাইম। তুমি যদি n এর থেকে আরেকটু ভিতরে আসো স্কয়ারের কোনো পয়েন্ট, সেই লাইনটা আরো বাইরে চলে যাবে। তো তোমাকে লেফট হেমিস্ফিয়ার যেটা সেটা কি আনতে হবে। তো একটা জিনিস দেখো যে এই প্লেনটাকে, এই কাগজটাকে আমি যদি লেফটে দূরে সরাইতে থাকি তাহলে কি হবে বলতো, জাস্ট nটা একটু উপরে n প্রাইম হবে, sটা একটু নিচে s প্রাইম হবে, আর তো কিছু না, রাইট? বোঝা যাচ্ছে? জি স্যার বুঝছি। সো আমি যদি এই প্লেনটাকে NWES এর জায়গাতে রাখি কোনো সমস্যা আছে? কি হবে বলো তো তখন? লেফটের গুলা দেখা যাবে না মনে হয়। হ্যাঁ, লেফট হেমিস্ফিয়ারের গুলো দেখা যাবে না। আচ্ছা লেফটেরটা পরে আসি, রাইটেরটা দেখা যাওয়ার সুযোগ আছে? রাইটের কিছু কিছু দেখা যাবে, কিছু একটাও দেখা যাবে না, রাইটের একটাও দেখা যাবে না। রাইট কিভাবে দেখবা তুমি? তোমরা কল্পনা করো, তোমরা একটা গ্লোব কল্পনা করতে পারছো না? সিম্পল গ্লোব কিভাবে? তোমার রাইটের এন্ড পয়েন্ট হচ্ছে n, তুমি যদি এই প্লেনটাকে এখানেও নিয়ে আসো তখন n আর n প্রাইম সেম পয়েন্ট হবে নাকি? আমি যদি এই শীটটাকে মিডলে বসাই তখন কি n এবং n প্রাইম একই পয়েন্ট হবে না? এই স্ক্রিনটাকে তুমি যদি NEWS এর উপর বসাও তাহলে লাইট দিলে n এর শ্যাডো কি দূরে যাবে? প্লেনটাই তো n এর উপরে আছে, সো n এবং n প্রাইম একই পয়েন্ট হবে না তখন? জি স্যার, রাইটেও দেখা যাবে না। মানে শ্যাডো তো দূরে যাচ্ছে না, আমি স্ক্রিনটাকে কাছে কাছে টানতে এই স্ক্রিনকে যত ভিতরে ঢুকাবো স্ফিয়ারে তত কি n এবং n প্রাইম এর কাছাকাছি আসতে থাকবে? জি স্যার। আস্তে আস্তে কি একদম একই জায়গায় নিয়ে আসলে n এবং n প্রাইম একই পয়েন্ট হয়ে যাবে? জি স্যার। জি স্যার। জি স্যার। তো সেক্ষেত্রে তুমি যদি এই জায়গাটায় তখন লাইট জ্বালায় রাখো তখন তুমি এটার উপরে যে বৃত্তটা দেখতে পাবা n প্রাইম e প্রাইম s প্রাইম w প্রাইম, এই সার্কেল এবং NEWS কি সেম ডায়ামিটারের হবে?
জি স্যার, একটা একটা করে কনসেপ্ট স্যার কনসেপ্ট করবে। তার মানে দ্যাট ইজ দ্য স্মলেস্ট সাইজ অফ বেসিক সার্কেল, যখন বেসিক সার্কেল এতটুকু বড় হয় নাই। এরপর বেসিক সার্কেল কে, তার মানে কি, তুমি যদি একটা দেয়ালের উপর দাঁড়িয়ে থাকো, আমি যদি তোমার গায়ে বড় টর্চ ধরে রাখি, তোমার শ্যাডোটা তোমার সমানই হবে, তোমার শ্যাডোটা তোমার আড়ালে থাকবে। তুমি যত সামনে চলে আসবা অথবা দেয়াল তোমার পেছনে যাবে, শ্যাডো তত বড় হতে থাকবে, রাইট? তো তুমি যদি ওয়ালের সাথে কন্ট্যাক্টে দাঁড়িয়ে থাকো, তোমার শ্যাডো আর ওয়ালের শ্যাডো সেম। এখন দেখো যেটা বলছিলাম, যদি ওয়ালের শ্যাডোর এখানে স্ক্রিন থাকে, তুমি ডান পাশের কোনো ছবিটা দেখতে পাবা না, কারণ তোমার এখানে হচ্ছে এই গ্রেড সার্কেল। তুমি যদি গ্রেড সার্কেল এই পাশের কোনো পয়েন্টও নাও, তাহলে শ্যাডোটা চলে যাচ্ছে তোমার গ্রেড সার্কেলের বাইরে। তুমি এটাকে যতই কাছে টানো না কেন, আমি যদি অর্ধেক পর্যন্ত আনি, তুমি রাইট হেমিস্ফিয়ারের কোনো পয়েন্ট পেতে পারো না। তোমরা 3D তে একটু কল্পনা করছো না কেন যে আমি এই সাউথ পয়েন্টটাকে আমি এই হেমিস্ফিয়ারের সারফেসের গ্লোবের কোনো পয়েন্টকে কন্টাক্ট করে যদি একটা স্ট্রেট লাইন ড্র করি, স্ট্রেট লাইনটা কি আমার ব্যাসকে এই ছোট বৃত্তটাকে ইন্টারসেক্ট করবে নাকি করবে না? করবে না স্যার, কোনো সুযোগ নাই। করবে না স্যার। একটা স্ফিয়ার নিয়ে তুমি যদি এই পয়েন্টকে মাঝখান দিয়ে নিতে চাও, তাহলে মানে ব্যাস অর্ধেকের মাঝখান দিয়ে যেতে চাই, সে কোনোদিন এই হেমিস্ফিয়ারকে টাচ করবে না, তো কোনোভাবেই পাবা না। আচ্ছা, বাম পাশের গুলো কি এখন পাবা? বাম পাশের গুলো পাবা। ডিফারেন্স কি হবে? একটু আগে তুমি পি পয়েন্টের প্রজেকশন নিয়েছো কিভাবে? লাইট এবং পি কে কন্টাক্ট করে এক্সপান্ড করেছো, আর তখন এক্সপান্ড করতে হবে না, তখন লাইট এবং পি এর ইন্টারসেক্ট পয়েন্টটাই হবে পোল। বোঝা যাচ্ছে? এখন তোমাকে এই পি পয়েন্টের জন্য কি করতে হচ্ছে? লাইট সোর্স এবং পি কে অ্যাড করে লাইনটাকে বাড়াতে হচ্ছে পি প্রাইমের জন্য। আর এই স্ক্রিনটা যদি মিডলে থাকে, তাহলে দেখো তো তখন তোমার এক্সটেন্ড করতে হবে না। লাইট এবং পি কে কানেক্টিং যে লাইনটা, সেই লাইনটা যে পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে, সেটাই তো পি প্রাইম নাকি? স্যার তাহলে এবার হচ্ছে আমরা পয়েন্টের আগেই হচ্ছে শ্যাডোটা পেয়ে যাচ্ছি। পয়েন্টের আগে শ্যাডোটা পাচ্ছি, আগে শ্যাডোটা পাচ্ছিলাম পয়েন্টের পেছনে প্রজেকশন নিয়ে, আর এবার নিচ্ছি আগে। শ্যাডো কি? শ্যাডো ইজ এ ট্রেস। শ্যাডো ইজ এ ট্রেস। তুমি যদি দেয়ালের সামনে থাকো, আমি টর্চ লাইট দেই, তুমি দেয়ালের সামনে থাকো, তাহলে তোমার এবং শ্যাডোর যে স্ট্রেট লাইন, তার মাঝখানে হচ্ছে তোমার ট্রেন। আর আমি যদি বলি না আমি তার পেছনে যাব না, তাহলে তোমার পেছনে যাওয়া লাগতেছে না, আমি আমার লাইট এবং তোমার মাঝখানে যে কানেক্টিং লাইন, সেই লাইনের মিডলের যে কোনো পয়েন্টকে তোমার ট্রেস হিসেবে ধরতে পারি, অ্যাঙ্গুলার হিসেবে। আমরা যদি 2D তে একটু ছবিটাকে এঁকে বোঝার চেষ্টা করি, যে মনে করো এখান থেকে লাইট সোর্স আছে, ঠিক আছে, এটা একটা লাইট সোর্স। আমি এখানে একটা কিছু রাখলাম, এখানে একটা কিছু রাখলাম, এখানে আমি স্ক্রিন দিলাম, তাহলে শ্যাডো কি এখানে পড়বে? শ্যাডো এখানে পড়বে, রাইট? শ্যাডোটা আমরা কিভাবে বের করি? এভাবে অ্যাড করে প্রজেকশন করে দিলাম। আমি যদি প্লেনটাকে কাছে নিয়ে আসি, এখানে শ্যাডো হবে, এখানে শ্যাডো হবে, রাইট? আমি যদি প্লেনটাকে এখানে নিয়ে আসি, এখানে শ্যাডোটা একই জায়গায়। আর প্লেনটাকে যদি আমি সামনে নিয়ে আসি, তখন এই দুইটা পয়েন্টের কানেক্টিং লাইন এটা একই, তখন আর পেছনে যাওয়া লাগতেছে না, অ্যাঙ্গেল কিন্তু আমার সব জায়গায় সেম। সো আমরা এটা ড্র করতে পারি দুই ভাবেই। আমরা এই প্লেনটাকে বাইরেও নিয়ে যেতে পারি মিলে, তবে তোমাদের সুবিধার্থে বেশি কমপ্লিকেটেডে যাব না। তোমরা আপাতত মনে রাখবা যে আমরা এ পয়েন্ট অথবা বি পয়েন্টে বসাবো, বসিয়ে পারপেন্ডিকুলার, আমরা ভেতরে ঢুকাবো না, বাইরেও নিয়ে যাবো, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে? আমরা তাহলে শেষ করছি আজকে এখানে। স্যার